তাহলে আমাদের গ্র্যাভিটেশনটা চলছে। আজকে গ্র্যাভিটেশন মানে পোটেনশিয়াল এনার্জিটা পড়াবো। আজকে দেখছি যদি শেষ করে দেওয়া যায়। এরপরে কোনটা পড়াতে হবে? কোনটা বল? কারেন্ট ইলেকট্রিসিটি। মানে ইলেকট্রোস্ট্যাটিক্সটা না, কারেন্ট ইলেকট্রিসিটি বলছি যে, বলছি যে কারেন্ট ইলেকট্রিসিটি মানে ওহমস ল থেকে না একদম ইলেকট্রোস্ট্যাট থেকে? কেন বলছি? ওটা ইলেকট্রোস্ট্যাট হয়েছে মোটামুটি। হ্যাঁ, পল্লবী কি বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে কারেন্টটা পড়িয়ে দেবো, তারপরে ওইটা পড়াবো নাকি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এই যে পোটেনশিয়াল এনার্জি সবসময় যেখানে থাকবে সেটা একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হতে হবে। কনজারভেটিভ ফোর্স ফিল্ড, যে কোনো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের আন্ডারে একমাত্র পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে। কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে কি? যার আন্ডারে ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ডান হতে হবে পাথ ইন্ডিপেন্ডেন্ট। যদি ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বলা যেতে পারে যে ওই ফোর্সটা কনজারভেটিভ ফোর্স। কারণ ব্যাপারটা হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যদি কোনো একটা পার্টিকেলকে নিয়ে যাওয়া হয়, তাহলে যে কাজটা করতে হবে, এই পাথে কোনো একটা কাজ করা হলো, তাহলে যা কাজ হবে এই পাথে যা কোনো একটা পার্টিকেল যদি নিয়ে যাওয়া হয় যা কাজ হবে দুটো কাজ সেম হবে, ওয়ার্ক ডানগুলো সেম হবে। W1 যদি W2 হয়, যে ফোর্সের আন্ডারে এই কাজটা হবে তাকে কি বলা হবে? কনজারভেটিভ ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সেরকম একটা কনজারভেটিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স নিজে সেরকমই একটি কনজারভেটিভ ফোর্স। তাহলে যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, তাহলে এর আন্ডার একটা পোটেনশিয়াল থাকবে, এমন ভাবে থাকবে যাতে করে এই রিলেশনটা মেনে চলে। du ইকুয়াল টু মাইনাস এফ ডট ডিআর। এটা প্রমাণ করা যাবে, কিন্তু আমাদের এখানে প্রমাণটা নেই সিলেবাস এইচএস, যে du ইকুয়াল টু মাইনাস এফ ডট ডিআর এই রিলেশনটা মেনে চলবে। এটা সিম্পলিফাইড ফর্মটা হচ্ছে এটা, যেটা আমি আগের দিনে ফিল্ড পোটেনশিয়ালের ক্ষেত্রে রিলেশনটা বলছিলাম, যে এফ ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ডিআর। এটাকে এইভাবে লেখা হয়েছে, দেখ ডিউ সমান কত হবে? মাইনাস এফ ডিআর। তাহলে ইন জেনারেল আমি কি বলবো? এটা ভেক্টর নোটেশন দেবো, তাহলে এফ ডট ডিআর। ঠিক আছে, ওখানে যেটা ছিল কত? ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, মানে এফ সমান মাইনাস ডিইউ বাই ডিআর। ঠিক আছে, কারণ দেখ এই পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়ালের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে একটা মাসের ডিফারেন্স আছে। বলছে
আপাতত এটা বোঝার চেষ্টা কর, ডি ইকুয়াল টু মাইনাস এফ ডট ডি আর, এখান থেকে বুঝতে পারো। তাহলে দেখ এখান থেকে ইউ কি করতে হবে, যদি এটার উপরে ইন্টিগ্রেশন হয় করা হয়, মনে করো ইউ ইনিশিয়াল থেকে ইউ ফাইনাল, আর এখানে মনে করি যদি আমি ইন্টিগ্রেশন করি আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল, তাহলে কি হবে, এটা ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন আর আই টু আর এফ এফ ডট ডি আর। এখন দেখ যদি মনে করো আমি প্রথমে পার্টিকেলটাকে ওয়ার্ক ডানটা আর ইনিশিয়াল মানে পার্টিকেলটা প্রথমে যেখানে ছিল, তাহলে আর আইডি যদি টেন্স টু আমি ইনফিনিটি ধরি, অসীম দূরত্ব থেকে যদি নিয়ে আসা হয়, আর আরেকটাকে মনে করো একটা রেফারেন্স পয়েন্ট আর ধরছি, তাহলে ইনফিনিটিতে কি হবে, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে, রেফারেন্স পয়েন্ট ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরবে, তাহলে ইউ ইউ ইনিশিয়াল কি হবে জিরো, কারণ ইনফিনিটি থেকে যদি আমি আর ডিস্টেন্সে নিয়ে আসি, আর তাহলে আর ফাইনালটা আমি ধরে নিচ্ছি, ইউ ফাইনালটা আমি ধরে নিচ্ছি মনে করি ইউ, তাহলে ইউ ইনিশিয়ালে জিরো হচ্ছে, অসীমে মনে করছি পোটেনশিয়াল এনার্জি শূন্য, আর আর ডিস্টেন্সে মনে করছি পোটেনশিয়াল এনার্জি ইউ। তাহলে দেখ যদি আমি লিমিটটাকে এটাকে ইনফিনিটি মানে এই আর আই ইকুয়াল যদি আমি ইনফিনিটি বসিয়ে দিই, আর এফ ইকুয়াল যদি আমি আর বসিয়ে দিই, তাহলে ইউ আই ইকুয়াল টু জিরো বসিয়ে দেবো, আর ইউ এফ ইকুয়াল টু ইউ বসিয়ে দেবো, তাহলে রিলেশনটা কি হবে, ইউ মাইনাস জিরো, তার মানে ইউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে আর এফ ডট ডিআর, এইটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন। যেটা ভাষায় কিভাবে লেখা হয়, যে দেখ অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসতে যে কৃতকার্য, এফ ডট ডিআরটা কি কৃতকার্য, তাহলে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে এম ভরের বস্তুকে নিয়ে আসতে যে কৃতকার্য সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইউ, তার রিলেশনটা হচ্ছে এটা। তাহলে ফাইনালি আমরা যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু আর এফ ডট ডিআর, এফ ডট ডিআর। এবারে দেখ যদি মনে করো আমি এখানে পোটেনশিয়াল এনার্জির বদলে পোটেনশিয়ালের কথা বলি, আবার এই এই এফ ডট ডিআরটাকে ডাব্লিউ হতো, তাহলে ইনফিনিটি টু আর এফ ডট ডিআরটা ডাব্লিউ লিখতে পারো, তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, মাইনাস ডাব্লিউ। দেখ এই আবার দেখ ভি ইকুয়াল টু ভি আর ডাব্লিউ সেম বলেছি না, তাহলে ভিটা কখন ডাব্লিউ এর সঙ্গে সেম, এখানে মাসটা 1 ধরা আছে শুধুমাত্র, মাসটা ইউনিট মাস, আর এখানে মাসটা ইউনিট মাস নয়, একটা পার্টিকুলার মাস, এইটুকুই ডিফারেন্স। তার মানে মেন বিষয়টা দেখ আমি বুঝতে পারবো ইউ আর ভি এর রিলেশন কি, ভিও ডাব্লিউ ইউও ডাব্লিউ, কিন্তু ইউটা এম ভরের জন্য ডাব্লিউ এম ভরকে নিয়ে আসতে, আর ভিটা হচ্ছে একক ভরকে নিয়ে আসতে। তাই আমি যদি ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি, আমি বলেছিলাম ইলেকট্রিক গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডেফিনেশন ই ইকুয়াল বলেছিলাম এফ ডিভাইড বাই এম, তাহলে ই ভেক্টর ইকুয়াল টু এম ভেক্টর বাই এম লিখতে পারি। ইউ রিলেশনটা দেখি মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর এফ ডট ডিআর, এবার এফ সমান কত, তাহলে এমই, তাহলে এফ এর জায়গায় যদি এমই বসাস কি হবে, মাইনাস ইনফিনিটি টু আর এম ই ডট ডিআর, তাহলে এমটা যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে মাইনাস এম এম মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর, এইটি পোটেনশিয়াল ছিল, ফিল্ড পোটেনশিয়ালের সূত্রের মধ্যে যখন রিলেশন নির্ণয় করেছিলাম হচ্ছে পোটেনশিয়াল ভি, তাহলে ইউ সমান কত হয়ে যাচ্ছে এম ভি, তাহলে ভি সমান কত ইউ বাই এম। পোটেনশিয়াল এনার্জিকে যদি আমি মাস দিয়ে ভাগ করি তাহলে পোটেনশিয়াল, আর কিছু নেই, বাকি সব সেম। ঠিক আছে,
তাহলে দেখ সিম্পলি আমি একটা বিষয় বলতে পারি যে আমি ভি বলছি, ওই জন্য ভি ইউর সময় আমরা এফ লিখছি এখানে, আর ভি এর সময় এখানে ই লিখছি জাস্ট। তাহলে এই রিলেশন গুলো জাস্ট মনে রাখবি। ভি হচ্ছে তোমার কিভাবে এর নাম মনে রাখলে হবে, ভি হচ্ছে কি মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর, ই ডট ডিআর। আর এইখান থেকে আমরা আগের দিনের যে রিলেশনটা লিখেছিলাম যে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিপি বাই ডিআর, এখান থেকে আসলে পাওয়া যাচ্ছে, বা গ্রেড ভি যাই বলি না কেন। সিমিলারলি যদি আমি পোটেনশিয়াল এনার্জি বলি, তাহলে জাস্ট হবে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু আর এফ ডট ডিআর। এখানে ই ছিল এখানে এফ, আর তখন এফ হয়ে যাবে মাইনাস ডিইউ বাই ডিআর। আর ইউ এবং ভি এর মধ্যে রিলেশন কি না, ভি ইজ ইকুয়াল টু ইউ বাই এম। ভি ইউ ডিভাইড বাই এম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে রিলেশন। এবার এগুলো অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করবো কয়েকটা বিষয়ের ক্ষেত্রে। তাহলে 1 নম্বরে লিখ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। for 2 point mass, gravitational potential energy for 2 point mass। মনে করো দুটো মাস, একটা m1 একটা m2, পরস্পর থেকে 8 ডিস্টেন্সে রয়েছে। এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত হবে? দেখ পোটেনশিয়াল এনার্জি জানতে গেলে আগে এই পয়েন্ট, মনে করো আমি এই পয়েন্টটাকে পি পয়েন্ট ধরলাম, তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল, পোটেনশিয়াল কত ভি, আমরা আগে বলেছি পয়েন্ট চার্জের জন্য কত হয় মাইনাস জিএম বাই আর। তাহলে দেখ পি পয়েন্টে আমি m2 টা ভাবছি প্রেজেন্ট নাই, ভেবে দেখ m2 টা ভেবে প্রেজেন্ট নাই, তাহলে m1 এর জন্য পি পয়েন্টে, m1 এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল পয়েন্ট চার্জের জন্য আগের দিনে করেছি জি m1 বাই আর, জি এম বাই আর তার জায়গায় লিখছি মাইনাস জি m1 বাই আর। এবার দেখ তাহলে দেখ যদি আমি m2 মাসকে পি পয়েন্টে নিয়ে আসি, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে m2 মাসকে নিয়ে আসতে কৃতকার্য, তাহলে m2 মাসকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে, ইউ সমান কত m2 ইনটু ভি। ইউ সমান কি বললাম ভি বাই এম, তো ভি সমান ইউ বাই এম, তো ভি সমান ইউ বাই এম। তাহলে ইউ সমান কত এমভি, তাহলে এইখানে আমি ভি তো জানি, পি পয়েন্টের ভি কত মাইনাস জি m1 বাই আর। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি m2 মাসকে নিয়ে আসতে, তার মানে এটা কত হবে ইউ সমান m2 ইনটু ভি। তাহলে ইউ সমান আমি লিখতে পারি m2 ইনটু ভি। তাহলে m2 এই ভি এর জায়গায় যদি মাইনাস জি m1 বাই আর বসিয়ে দিই তাহলে কত হবে মাইনাস জি m1 m2 বাই আর। এইটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি ইউ। সিমিলারলি আমি যদি বলতাম এইরকম ভাবে উল্টো যে এই পয়েন্টটাকে সাপোজ পি ধরলাম, তখন m2 এর জন্য এইখানে পোটেনশিয়াল নির্ণয় করতে কত হতো ভি সমান মাইনাস জি m2 বাই আর। তখন বলতাম ইউ কত m1 ইনটু ভি, এদিক থেকে আমি m1 মাসকে নিয়ে আসতে কত করতে পারি, তাহলে m1 ইনটু ভি তখন কত হতো মাইনাস জি m1 ইনটু বাই আর। সেম রেজাল্ট আসছে। তার মানে আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা হচ্ছে এই ইউ সমান মাইনাস জি m1 m2 বাই আর, এটা হচ্ছে টু পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি, পারস্পরিক স্থিতিশক্তি, পুরো সংস্থাটা এই টোটাল যে সিস্টেম আছে সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি, এটা মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি এই সিস্টেম, ঠিক আছে। তাহলে মনে করি এন পার্টিকেল সিস্টেম থাকে, দুটোর মানে তিনটে যদি বলতে হবে এখান থেকে কোশ্চেন করবো, যদি সাপোজ আমি বললাম তিনটা পার্টিকেল আছে, একটা মনে করো ট্রিঅ্যাঙ্গেল, তার মধ্যে এই বাহুটার দৈর্ঘ্য এ বললো, এই বাহুটার দৈর্ঘ্য বি বললো, এই বাহুটার দৈর্ঘ্য সি বললো, তিনটা পার্টিকেল আছে m1 m2 m3।
তাহলে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি কত হবে? ইউ সমান এই সিস্টেমটার মিউচুয়াল এনার্জি পোটেনশিয়াল, এর যতগুলো পেয়ার হবে সেগুলো লিখতে হবে। দেখ m1 m2 বাই b হতে পারে একটা, তাহলে মাইনাস জি m1 m2 বাই b। আর কি হতে পারে? মাইনাস জি m2 m3 বাই c, m2 m3 বাই c, তেমনি মাইনাস জি m1 m3 বাই c হতে পারে a m1 m3 বাই a। তাহলে এইভাবে আমাকে দেখতে হবে যতগুলো পেয়ার তৈরি করা যাবে। সিমিলারলি যেমন ধরুন যে 4 পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে বলি, 4 পার্টিকেল সাপোজ মনে করে এটা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার শেপ আছে m1 m2 m3 m4, ঠিক আছে? তাহলে দেখ মনে কর এই বাহুটার দৈর্ঘ্য মনে কর a, এটা b, এটা c, এটা d, আর এই ডিসটেন্স গুলো জানতে হবে আমাকে। সাপোজ এই ডিসটেন্সটা e আর এই ডিসটেন্সটা f। এবারে বুঝতে পারছি এগুলো নির্ণয় করে নেওয়া যাবে। যদি মনে করি এটা সমবাহু বর্গক্ষেত্র হতো তাহলে সবগুলো a হতো √2a করে হতো, কারণ দেখ এদিকে পেয়ারগুলো তো নিতে হবে m1 m3 m4 m2। তাহলে এখানে কতগুলো পেয়ার হবে? u ইকুয়াল টু মাইনাস জি m1 m2 ডিভাইড বাই m1 m2 এর মধ্যে ডিসটেন্স b আছে, মাইনাস জি m2 m3 m2 m3 এর মধ্যে ডিসটেন্স c আছে, মাইনাস জি m3 m4 m3 m4 এর মধ্যে ডিসটেন্স d আছে, মাইনাস জি m4 m1 m4 m1 এর মধ্যে ডিসটেন্স a আছে, মাইনাস জি কোনাকুনি গুলো ধর m4 m2 m4 m2 m4 m2 মধ্যে ডিসটেন্স e, মাইনাস জি m3 m1 মধ্যে ডিসটেন্স a। তাহলে ছটা পেয়ার হলো 1 2 3 4 5 6, এখানে তিনটা হচ্ছে। তাদের নাম্বার অফ পার্টিকেল যত বাড়বে তত কি হবে? নাম্বার অফ টার্মস বাড়বে। সাধারণত স্কয়ার, সমবাহু ত্রিভুজ এগুলোই দেয়, ঠিক আছে? এবারে মনে কর তুই এটা চেক করতে পারবি কতগুলো পেয়ার হচ্ছে দেখ, কারণ দুটো দুটো করে সাজাচ্ছিস তোরা বিন্যাসে পড়েছিস NC2 উপায়ে সাজানো যাবে, NC2 উপায়ে সাজানো যাবে। আর NC2 মানে কত? n × n - 1/2। দেখ তাহলে যখন আমার চারটা পার্টিকেল থাকছে তখন কত হবে? 4 × 4 - 1/2, তাহলে দেখ 4 × 3/2, তাহলে 6, তার মানে ছটা পেয়ার হবে। তুই এগুলো চেক করে নিতে পারবি যটা পার্টিকেল দিবে। যেমন আমার পঞ্চভুজ ষড়ভুজ দিয়ে দিল কোনো কারণে, তুই যদি ভাবিস যে কোনো টার্ম মিস হয়ে গেছে তুই এটা চেক করতে পারিস যে সব টার্মগুলো হলো নাকি। কারণ আমি বড় ক্ষেত্রে কতগুলো টার্ম লেখার পর আমার যদি মনে হয় হয়ে গেছে আমি গুনতে পারবো যে কতগুলো হয়ে গেছে, ছটা যতক্ষণ হচ্ছে বুঝবো আমার বাকি আছে। যেমন এখানে তিনটাই হবে। NC3 মানে কত? NC3 মানে 3 × 3 × 3 - 1/2, তাহলে কত হবে? 3 × 2/2, তাহলে 3। ঠিক আছে, তাহলে এটা যদি চেক করে নিতে পারবি। আর n পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ যদি পেয়ার জিজ্ঞেস করে n × n - 1/2 তো বিন্যাসে পড়েছে। এবার দেখ যে আমরা মেন বিষয়টা আসবো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অন আর্থ সারফেস। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি অন আর্থ সারফেস। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের উপর মনে করো কোনো একটা বস্তু আছে সাপোজ,
তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে পৃথিবীর উপর মনে করো ক্যাপিটাল এম। তাহলে দেখ এমনিতে সিমেন্স যে একটু আগে যেটা আমরা পড়েছিলাম যে কোনো আমাদের টু পার্টিকেল সিস্টেম যদি হয় এখানে আমাদের একটা এম থাকে এটা এম টু থাকে, তাহলে এখানে আমি ধরতে পারি একটা ক্যাপিটাল এম আছে স্মল এম আছে ভাবতে পারে, কারণ দেখ টোটাল 8টা সেন্টার অফ মাস যদি মাঝখানে ধরি তাহলে একটা পয়েন্ট মাস আর এখানে একটা পয়েন্ট মাস আছে, তার নিজেদের মধ্যে ডিসটেন্স কত ক্যাপিটাল আর। তাহলে এইখানে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত ছিল জি ইজ ইকুয়াল টু মাইনাস এই ডিসটেন্সটা কত অ্যাকচুয়ালি আর, তাহলে মাইনাস কত হবে এটা জি পোটেনশিয়াল এনার্জি সমান মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, ডিসটেন্সটা এখানে নিতে হবে। তাহলে আর্থ সারফেসের উপর অবস্থিত যে কোনো পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি যদি বলিস আর্থ সারফেসের উপর অবস্থিত যে কোনো পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি যদি পার্টিকেলটার মাস এম হয় তাহলে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম লেখা রাখতে হবে আর সারফেসের উপরে। এবারে মনে কর আমি যদি বলি যে সারফেস থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি থাকে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে। সাপোজ ধর আমি সারফেস থেকে নির্দিষ্ট হাইটে বলছি এইচ হাইটে, মনে কর এইচ হাইটে এইখানে চলে গেছে অবজেক্টটা, তাহলে তখন পোটেনশিয়াল এনার্জি যদি বলি ইউ ড্যাশ এখন ডিসটেন্স আর প্লাস এইচ জাস্ট, তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর প্লাস এইচ ডিভাইড বাই আর প্লাস এইচ। এবার যদি এই দুটো জায়গাতে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স নিয়ে কত হবে, কোনটা বড় বলতে কোন পোটেনশিয়াল এনার্জিটা বেশি ইউ ড্যাশ না ইউ। এখানে দেখ অবভিয়াসলি আর হচ্ছে সবসময় বেশি, তার মানে এই মানটা কম, তার নেগেটিভ মানটা কম, তার মানে কি এটাই বেশি, তাহলে ইউ গ্রেটার দেন ইউ ড্যাশ। তার মানে অবভিয়াসলি আর্থ সারফেসে পোটেনশিয়াল এনার্জি বেশি কারণ নেগেটিভ তো, তাহলে যে ভ্যালুটা সরি আর প্লাস এইচ বেশি আছে কারণ এই ভ্যালুটা কম হবে, নিচে আর প্লাস এইচ আছে, তাহলে আর প্লাস এইচ যদি বেশি হয় তবে দেখ আর প্লাস এইচ যদি খুব বেশি হয় আর মানে আর এর থেকে তো আর প্লাস এইচ বেশি, তাহলে নিউমারিক্যাল ভ্যালু কি হবে দেখ আমি মাইনাসটাকে ইগনোর করে দেখ, যদি মাইনাসটাকে ইগনোর করিস তাহলে কিন্তু ইউ ড্যাশ কম হবে ইউর চেয়ে, কিন্তু মাইনাস আছে মানে কি মাইনাস আছে মানে কি কম নেগেটিভ মানে কি এর মানটা বেশি, তাহলে অ্যাকচুয়ালি ইউ ড্যাশ গ্রেটার দেন ইউ ড্যাশ গ্রেটার দেন ইউ। তার মানে তুই বুঝতে পারছিস এখানে পোটেনশিয়াল তাহলে পোটেনশিয়াল যে ডিফারেন্স কত হবে ইউ ড্যাশ মাইনাস ইউ, তাহলে কেউ যদি ডেল্টা ইউ জিজ্ঞেস করে তাহলে আমি বলতে পারি ইউ ড্যাশ মাইনাস ইউ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি দুটো পয়েন্ট আর সারফেস আর আর সারফেস থেকে এই সাইডে উচ্চতা যেটা আছে, তাহলে কত হবে মাইনাস জি এম এম কমন নিতে পারিস মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম কমন নিয়ে নিতে, তাহলে ইউ ড্যাশের জায়গায় পড়ে থাকবে 1 বাই আর প্লাস এইচ 1 বাই আর প্লাস এইচ মাইনাস 1 বাই আর, জি ক্যাপিটাল এম স্মল এম নিচে হবে আর ইন্টু আর প্লাস এইচ উপরে হয়ে যাবে আর মাইনাস এইচ এই আর কেটে যাবে, তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা কত হবে ডেল্টা ইউ সমান যেটা হবে, তাহলে এখানে এই আবার এই মাইনাসটা কেটে যাবে, তাহলে কত হবে জি এম এম এইচ জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু এইচ ডিভাইড বাই, তো ভুল হলো নাকি বলতে ক্যালকুলেশনটা আমার অ্যান্সারটা এরকম চেনা চেনা লাগছে না জি এম এম এইচ বাই আর প্লাস এইচ ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা দেখ এবার দেখ আমি যদি মনে করি এই নিচের এই আর প্লাস এইচ থেকে মনে করি আমি আর কমন নিই তাহলে কত হবে বলতে দেখ জি ক্যাপিটাল এম স্মল এম বাই ইন্টু এইচ ডিভাইড বাই একটা আর এখান থেকে বের করে তাহলে কত হবে আর স্কোয়ার ইন্টু কত হয়ে যাবে 1 প্লাস এইচ বাই আর, একটু বুঝলি কি এই আর প্লাস এইচ থেকে একটা আর কমন নিয়েছি তাহলে এটা আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে 1 হয়ে যাবে এখানে কত হবে এইচ বাই আর হয়ে যাবে,
তাহলে দেখ এইবারে এটা যদি একটু গুছিয়ে লিখি, এই জিএম বাই আর স্কোয়ারটাকে আলাদা করে যদি লিখে দেয়, জিএম বাই আর স্কোয়ারটা আসলে চলতো পৃথিবী পৃষ্ঠের উপর অভিকর্ষের ত্বরণ, তাই তো? জি সমান জিএম বাই আর স্কোয়ার বা জিএম সমান জি আর স্কোয়ার, এটা খেয়াল রাখবে, পৃথিবী পৃষ্ঠের উপর অভিকর্ষের ত্বরণ জি সমান জিএম বাই আর স্কোয়ার, জিএম সমান জি আর স্কোয়ার। তাহলে কি জিএম বাই আর স্কোয়ারটাকে আমি যদি জি পুট করি তাহলে এটা কত, এটা যদি জি তাহলে এটা উপরটা হয়ে যাবে এম জি এইচ, উপরটা হয়ে যাবে এম জি এইচ ডিভাইড বাই 1 প্লাস এইচ বাই আর। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স। পৃথিবী পৃষ্ঠ আর পৃষ্ঠ থেকে এইচ হাইট, এই দুটো জায়গার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স সেটা হচ্ছে কত, এম জি এইচ ডিভাইড বাই 1 প্লাস এইচ বাই আর। এবার ঠিক এটা আমাকে পৃথিবী পৃষ্ঠ আর এটা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ হাইট, এই দুটো স্থানের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স ডেল ইউ, সেটা হচ্ছে যে mgh ডিভাইড বাই 1 প্লাস h বাই r। mgh ডিভাইড বাই 1 প্লাস h বাই r, ঠিক আছে? এবার দেখ তোরা একটা পড়েছিলিস ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে যে এম ভরের বস্তুকে যদি আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলি তাহলে তার পোটেনশিয়াল এনার্জি হয় mgh। কিন্তু দেখ এখানে কত হয়েছে, অ্যাকচুয়ালি mgh বাই 1 প্লাস h বাই r। কারণটা হচ্ছে দেখ এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য হবে যদি এইচ ভেরি ভেরি লেস দেন আর হয়, মানে যে হাইটগুলোর আমরা কথা বলবো সে হাইটগুলো যদি খুব কম হাইট হয় তখন দেখ এই এইচ বাই আরটাকে আমি নেগলেক্ট করতে পারি এক তুলনায়, কারণ এইচ বাই আর কি তখন ভেরি ভেরি লেস দেন 1, তখন 1 প্লাস এইচ বাই আরটাকে আমি প্রায় ইকুয়াল টু 1 বলতে পারি। ওই জন্য তখন ডেল্টা ইউ এমজি এইচ লিখি আমরা, ডেল্টা ইউ সমান এমজি এইচ আমরা তখনই লিখতে পারবো যখন এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর। আর যেটা আমরা পোটেনশিয়াল এনার্জি বলি সেটা আসলে পোটেনশিয়াল এনার্জি নয়, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। কারণ তখন আমরা এই লাইনটাকে যদি রেফারেন্স লাইন ধরে নিই না তখন এইখানে পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা জিরো ধরি, আর এইখানে পোটেনশিয়াল এনার্জিটা সাপোজ ইউ, তাই ডিফারেন্স ডেল ইউ সমান কত ইউ মাইনাস জিরো, তাই তখন এই ডেল ইউ সমান আমরা লিখতে পারবো জাস্ট ইউ মাইনাস জিরো। তাহলে যেটাকে আমরা ইউ বলি সেটা আসলে ডিফারেন্স ডেল ইউ, কিন্তু একটা জায়গায় আমরা জিরো ধরে নিই, যদি ধরে নিই ভূপৃষ্ঠে জিরো রেফারেন্স, পোটেনশিয়াল এনার্জি সবসময় একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে নির্ণয় করা হয়। যেখানে যে পয়েন্টের সাপেক্ষে তুই আরেকটা পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করবি, তো ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো ধরতে পারি রেফারেন্স লাইন হিসাবে, কারণ ম্যাগনিটিউডের তাহলে কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। দেখ ডেল ইউর কোনো পরিবর্তন হচ্ছে না যে কোনো দুটো পয়েন্ট ধরলে। আমরা প্রথমে মনে কর যদি আমি এখানে তো আমি জিরো ধরিনি, তুই ভেবে দেখ প্রথমত এখানে আমি জিরো ধরিনি, এখানে কত হয়েছিল অ্যাকচুয়াল পোটেনশিয়াল এনার্জি কত মাইনাস জিএমএম বাই আর, তার মানে কি তখন আমরা সেন্টারে জিরো ধরেছিলাম, অথবা আমরা ইনফিনিটিতে জিরো ধরতে পারি, যেখানে রেফারেন্স পয়েন্ট ধরবো সেখানে জিরো। তাই যেটা আমরা পোটেনশিয়াল এনার্জি বলছি, পোটেনশিয়াল এনার্জি মানে সবসময় ইউ মাইনাস জিরো। দেখ প্রথমে যখন আমি ফর্মুলাটা লিখলাম তখনই লিখেছি, দেখি এই যে এখানে ইনফিনিটিতে জিরো ধরেছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করার জন্য আমাকে সিচুয়েশনটা অবজার্ভ করে রেফারেন্স লাইনটা সঠিক জায়গায় চুজ করতে হবে। তো যখন আমরা আর্থ সারফেস থেকে খুব কাছাকাছি পয়েন্টের কথা বলি তখন আর্থ সারফেসে পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো ধরা হয়, রেফারেন্স লাইনটাকে আর্থ সারফেসে জিরো ধরা হয়, তার থেকে এইচ হাইটে পোটেনশিয়াল এনার্জি আমরা নির্ণয় করি এমজিএইচ বলে দিই। কিন্তু প্রথমত হচ্ছে এটা পোটেনশিয়াল এনার্জি নয়, পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। দ্বিতীয়ত হচ্ছে যে এটা তখনই হবে ফর্মুলাটা যখন এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর, কারণ তখন কি তখন জি এর কোনো ইফেক্ট থাকেনি। তাই আমরা সিম্পল এইভাবে বলে দিই যে ওয়ার্ক ডান সমান কিন্তু ওয়ার্ক ডান সমান পোটেনশিয়াল এনার্জি, তাহলে এখানে যদি এই সাইডে তুলি এম ভরের বস্তুকে তাহলে প্রযুক্ত বল হচ্ছে এমজি আর সরণ হচ্ছে এইচ, তাহলে এমজি ইন্টু এইচ। কিন্তু এই এমজি ইন্টু এইচ কেন বলতে পারছি, জিটা কনস্ট্যান্ট বলে, তো জিটা কনস্ট্যান্ট কখন, যখন হাইটটা খুব কম।
সেটা এখান থেকে আমি একদম পরিষ্কার বুঝতে পারছি যে এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর হলে ডেলি সমান এমজিএইচ। ঠিক আছে, এবার নেক্সট লিখ বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি সম্পর্কে তোদের ধারণা আছে? বাইন্ডিং এনার্জি যেমন একটা অ্যাটমের বাইন্ডিং এনার্জি করেছে, তেমনি একটা যে কোনো একটা ম্যাসিভ অবজেক্টেরও বাইন্ডিং এনার্জি থাকবে। যে কোনো ম্যাসিভ অবজেক্টেরই কি একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। ফোর্স অফ অ্যাট্রাকশন থাকলে তার বাইন্ডিং এনার্জি থাকবে। যেমন ধর আমরা দেখি যে একটা যদি নিউক্লিয়াসের চারদিকে একটা ইলেকট্রন যদি ঘোরে, তাহলে কি হবে? সেই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে রেখেছে, তার জন্য ইলেকট্রনের একটা বাইন্ডিং এনার্জি আছে। মানে ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি বলবো না, অ্যাটমটারই বাইন্ডিং এনার্জি যে ইলেকট্রনটাকে ধরে রেখেছে। তাহলে সিমিলারলি যখন আমরা একটা আর্থ সারফেসের কথা বলছি, তাহলে আর্থ সারফেসের মনে করে উপরে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটাকে তো আর্থ অ্যাট্রাক্ট করে রেখেছে, স্বাভাবিক অবস্থায় তো নেই। এই যদি অ্যাট্রাকশন না থাকবে চলে যাবো। তাহলে বুঝতেই পারছিস যে এর একটা বাইন্ডিং এনার্জি আছে সিস্টেমটা। এবং বাইন্ডিং এনার্জি কিভাবে ডিফাইন করা হবে? বাইন্ডিং এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির টোটাল। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। কোন সিস্টেমের বাইন্ডিং এনার্জি মানে বুঝবি তার মড কে প্লাস মড ইউ। কে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইউ হচ্ছে কে হচ্ছে কাইনেটিক এনার্জি, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। মড কে প্লাস মড ইউ। তাহলে দেখ, যদি আমরা আর্থ সারফেসের উপরে থাকা কোনো বস্তুর বাইন্ডিং এনার্জির কথা ভাবি, মনে কর আর্থ সারফেসের উপরে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার কাইনেটিক এনার্জি কত? জিরো, যদি স্থির অবস্থায় থাকে। ভেরি সিম্পল, যদি স্থির অবস্থায় থাকে এর বাইন্ডিং এনার্জি জিরো। তাহলে যদি কাইনেটিক এনার্জি জিরো, তাহলে মড কে ইকুয়াল টু জিরো। এবারে মড ইউ সমান কত বল? ইউ মানে এখনই বললাম যে যদি ক্যাপিটাল এম হয়, যদি স্মল এম হয়, তাহলে ইউ কত হবে? মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে মড ইউ কত হবে? অনলি জি এম এম বাই আর, অনলি জি এম এম বাই আর। তার মানে এই সিস্টেমটার বাইন্ডিং এনার্জি এক্ষেত্রে এই পার্টিকেলটা স্মল এম ভরে বস্তুটা বাইন্ডিং এনার্জি কত? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, যখন স্থির থাকবে। আর যদি গতিশীল হয় তাহলে কাইনেটিক এনার্জিটা যোগ করতে হতো, কিন্তু এখানে স্থির আছে। এবার মনে কর একটা স্থির বস্তুকে যদি আমি এখান থেকে সম্পূর্ণভাবে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? বাইন্ডিং এনার্জি সমপরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। যেমন ধর একটা ইলেকট্রনকে যখন আমরা বিচ্ছিন্ন করি কক্ষপথ থেকে, সেম একদম একটা ইলেকট্রন বিচ্ছিন্ন করে কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করে যদি আমি ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে যে পরিমাণ এনার্জিটা দিতে হয় সেটা তো বাইন্ডিং এনার্জির সমান, যেটাকে আমরা আয়ননের শক্তি বা আয়নন বিভব বলে থাকি। এখন পোটেনশিয়ালের সাহায্যে দেওয়া হয় বলে আয়নন বিভব বলা হয়। অ্যাকচুয়ালি আয়নন শক্তি মানে আয়নিত করার জন্য যে শক্তি। কিন্তু আমি যদি এইভাবে ভাবি যে সেটা যাই করা হোক না কেন, আমার উদ্দেশ্যটা কি ছিল? একটা পার্টিকেল, যে পার্টিকেলটা নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনের আন্ডারে ছিল, তাকে আমি ইনফাইনাইটে নিয়ে যেতে চাইছি। তার মানে কি, নিউক্লিয়াসের যা অ্যাট্রাকশন ফোর্স ছিল তার বিরুদ্ধে আমাকে ওয়ার্ক ডান করতে হবে। এবং এটা যদি ফার্স্ট অরবিটে হয়, ফার্স্ট অরবিটে থাকে, জানি যেখানে 13.6 ইলেকট্রন ভোল্ট, এই এনার্জি দিলে কি হবে? এটা এখান থেকে ইনফাইনাইটে চলে যাবে। তার মানে আমাকে বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দিতে হচ্ছে। এখন ঘটনা হচ্ছে সেই এনার্জিটা আমি কোন ফর্মে একে প্রোভাইড করব। তো অ্যাটমের ক্ষেত্রে কি হচ্ছে, অনেক স্মল এনার্জির কথা বলা হচ্ছে, তাই জন্য আমরা এখানে এনার্জিটা কিভাবে দিচ্ছি? ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে দিতে পারি, কারণ পোটেনশিয়াল দিচ্ছি মানে একটা ফিল্ড প্রয়োগ করছি। হিট জেনারেট করে অনেক সময় ইলেকট্রনকে এখান থেকে বের করা যায়, থার্মিওনিক এমিশন হয়। অনেক সময় জানিস ফটো ইলেকট্রিক ইফেক্টে লাইট পেলে এখান থেকে ইলেকট্রনকে নির্গত করা যায়। তো ভেরিয়াস প্রসেস আছে ইলেকট্রনকে একটা অ্যাটম থেকে বের করা। কিন্তু যখন এখানে একটা স্মল এম ধরনের ম্যাসিভ অবজেক্ট আছে আর্থ সারফেসের উপরে, আর্থ সারফেসের উপরে যে কোনো একটা অবজেক্ট আছে মনে কর, ম্যাসিভ অবজেক্টের প্রয়োজন 1 কেজি 2 কেজি ভরের একটা বস্তুকে আমরা হিট দিয়ে একে এখান থেকে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যেতে পারবো। বা এর উপরে লাইট পেলেও সম্ভব নয়, এর উপরে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে সম্ভব নয়, রেসপন্সই করবে না। তাহলে নিশ্চয়ই আদার্স কোনো ওয়ে আমাকে দেখতে হবে যে যার ফলে এটাকে নিয়ে যাওয়া যাবে। এবং অবশ্যই সেটা মেকানিক্যাল ওয়ার্ক ডান হবে, কারণ এটা মেকানিক্যাল সিস্টেম, এটা ইলেকট্রিক্যাল সিস্টেম ছিল, তাই এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান আসছে। তাহলে এখানে মেকানিক্যাল ওয়ার্ক ডান মানে এই স্মল এম ভরের বস্তুটাকে যদি আমি এখান থেকে ইনফাইনাইটে নিয়ে যেতে চাই, আমাকে কি করতে হবে? বস্তুটাকে ভেলোসিটি দিয়ে ছুড়ে দিতে হবে। একমাত্র উপায় বস্তুটাকে হিউজ পরিমাণ ভেলোসিটি দিয়ে ছুড়ে দিতে হবে। তার মানে কি, একে কাইনেটিক এনার্জি দিতে হবে। তাহলে মনে কর আমি যদি ভি ভেলোসিটি নিয়ে একে ছুড়লে এ কত কাইনেটিক এনার্জি পাবে? হাফ এম ভি স্কোয়ার। এবং সেই কাইনেটিক এনার্জিটা যদি আমার এই বাইন্ডিং এনার্জির থেকে বেশি হয় বা সমান হয়,
তাহলে কি হবে, তাহলে এই পার্টিকেলটা কিন্তু বেরিয়ে চলে যাবে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে। এবং এইখানে করেসপন্ডিং ভেলোসিটিটাকে কি বলা হয়, এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এই ভিটাই তো এসকেপ ভেলোসিটি। তাহলে এইখান থেকে ভি এর আমি এক্সপ্রেশনটা নির্ণয় করে নিতে পারবো ভেরি সিম্পল, কোনো ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই। তাহলে এম এম কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই টু ইকুয়াল টু কত হয়ে যাবে, জি এম বাই আর। তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে রুট টু জি এম বাই আর। এটা এসকেপ ভেলোসিটি, আমি ভি ই বলতে পারি, এসকেপ ভেলোসিটি এক্সপ্রেশন। এবার দেখ, এটাকে আমি যদি অন্য ফর্মে লিখতে চাই, যদি আর্থ সারফেসের সাপেক্ষে এসকেপ ভেলোসিটি নির্ণয় করতে চাই, তাহলে আমি জি এম সমান জি আর স্কয়ার বসাতে পারি। কিন্তু এইটা জেনারেল এক্সপ্রেশন। এখানে দেখো এমটা হচ্ছে আর্থের মাস, আরটা হচ্ছে আর্থের রেডিয়াস। এটা যদি অন্য কোনো উপগ্রহে নিয়ে যায় তখন তার মাস তার রেডিয়াস হবে। কিন্তু আর্থের ক্ষেত্রে যেহেতু আমাদের এই জি স্মল জি এর সঙ্গে রিলেশনটা জানা, আমরা লিখতেই পারি ভি ইকুয়াল টু রুট ওভার টু ইন্টু জি আর স্কয়ার বাই আর, রুট ওভার টু জি আর। আদার্স অন্য কোনো উপগ্রহের ক্ষেত্রে তোকে জি ড্যাশ আর ড্যাশ বলতে হবে, তার রেডিয়াসও আলাদা হবে, জিও আলাদা হবে। আর এখানে মানটা যদি তুই সব বসাস, এই জি আর জানিস এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড পাওয়া যায়। জিটাকে যদি 9.8 আর আরটাকে 400 কিলোমিটার বসাস, তাহলে এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড পাবে। এই ভেলোসিটি নিয়ে ছেড়ে দিলে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট টপিক আমাদের আসছে মোশন অফ স্যাটেলাইট বা কেপলারস ল বলে। তাহলে শেষ মোশন অফ স্যাটেলাইট। এর সঙ্গে সঙ্গে আমি কেপলারস ল গুলো আলোচনা করব। কেপলারস ল বলতে মানে থার্ড লটা এখানে মেন ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ল সেকেন্ড ল থেকে প্রবলেম সেরকম দেওয়া যাবে না, এই অন্তত এইচএস লেভেলে দেওয়া যাবে। কারণ দেখ এখানে আমরা পাথগুলোকে সার্কুলার ধরবো, আর ফার্স্ট লটাতে বলা আছে পাথটা ইলিপ্টিক্যাল, উপবৃত্তাকার। তাহলে আমরা যদি প্রথমে সার্কুলার পাথ ধরে নিই, তাহলে উপবৃত্তের জন্য কি প্রবলেম করবে। তার মানে ফার্স্ট আর সেকেন্ড লটা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বা এইচএস লেভেলের প্রবলেমের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, থার্ড লটাই মেন ইম্পর্টেন্ট। তবু আমি একটু বলে দেবো ফার্স্ট ল সেকেন্ড ল সিগনিফিকেন্ট আছে। দেখ আমি একটা যে কোনো স্যাটেলাইটের কথা ভাব, ভেরি সিম্পল। যখন আমি এটাকে সার্কুলার ধরবো, কিন্তু ইলেকট্রিক্যাল ধরলে এতটা সিম্পল নয়, হিউজ ক্যালকুলেশন আছে। যেমন একটা স্যাটেলাইট, স্মল এম ধরে একটা স্যাটেলাইট মনে কর, এই একটা যে কোনো একটা মনে কর আর্থই হতে পারে, আমি আর্থ মনে কর অরবিট করছি স্মল আর ডিস্টেন্স। তাহলে সিম্পল কন্ডিশনে কি, এদিকে হচ্ছে যে অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, আর এদিকে হয়ে যাবে জি এম এম বাই আর স্কোয়ার গ্রেভিটেশনাল ফোর্স। এরা সমান হবে তবে এটা ঘুরতে পারবে। তাহলে কন্ডিশন হচ্ছে সিম্পল, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম এম কেটে গেল, তাহলে একটা আর কেটে যাবে, তাহলে জি এম বাই আর ইকুয়াল টু ভি স্কোয়ার। তো এখানে স্যাটেলাইটের ভেলোসিটি পাবে, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর, এটা যে ভেলোসিটি অফ স্যাটেলাইট। এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। স্যাটেলাইট, এবার দেখ এটাকে আমি মডিফাই করতে পারি, কারণ এই স্মল আরটা কি অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর প্লাস এইচ। যদি আমি এইভাবে ভাবি, দেখ একটু বড় যদি ছবিটা আঁকতাম ক্যাপিটাল এমটা, তাহলে কি হতো, এখানে এর রেডিয়াস আছে আর প্লাস এর এইচ আছে এদিকে, তবে তো এখানে বুঝতে পারি স্মল এম ক্যাপিটাল, তার মানে স্মল আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ আমি লিখতেই পারি। সেক্ষেত্রে ভি ইকুয়াল হয়ে যাবে
রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। আর যদি এটা আর্থ সারফেসের খুব কাছাকাছি ঘুরে তাহলে আমি এইচটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার ভি সমান হয়ে যাবে কত, রুট ওভার জিএম বাই আর, সিম্পল। আর যদি জিএমটাকে আমি জি আর স্কয়ার বসিয়ে দিই তাহলে রুট জি আর। তাহলে এখানে অরবিটাল ভেলোসিটি রুট জি আর, এখানে অরবিটাল ভেলোসিটি রুট জিএম বাই আর, মানে রুট জিএম বাই আর প্লাস এইচ। তাহলে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যদি কোনো উপগ্রহ ঘুরতে থাকে ওয়েদার পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি, তাহলে তার যে ভেলোসিটিটা সেটা কনস্ট্যান্ট দেয় রুট জি আর। এবং এর তুই মান পেয়ে যাবি বসিয়ে দিলে, জি এবং আর এর মান বসিয়ে দিলে পেয়ে যাবি। কত হয় বলতো মানটা, মনে আছে? এই কারণ 7.9 কিলোমিটার পার সেকেন্ড। যদি তুই 9.8 বসাস, এটা যদি 6400 কিলোমিটার বসাস, এটা মিটারে চেঞ্জ করতে হবে, বা কিলোমিটার পার সেকেন্ড আমি লিখতে পারি। এই সঠিক ইউনিটে চেঞ্জ করলে এটা 7.9 কিলোমিটার পার সেকেন্ড আসবে। দেখ সিম্পল ভেবে দেখ, এসকেপ ভেলোসিটির সঙ্গে একটা রিলেশন আছে, তাই তো? এসকেপ ভেলোসিটি ছিল কত, রুট টু জি আর, আর অরবিটাল ভেলোসিটি কত হচ্ছে, রুট জি আর। তার মানে এসকেপ ভেলোসিটি হচ্ছে অরবিটাল ভেলোসিটি রুট টু গুণ রুট টু ভিজে। অনেক সময় এটাই কোশ্চেন আছে, মানে 7.9 যদি রুট টু দিয়ে গুণ করি আমি 11.2 পাবো অবশ্যই। ঠিক আছে, এটা অরবিটাল ভেলোসিটি কখন, যখন খুব কাছাকাছি ঘুরছে। আর ইন জেনারেল কত হবে, জিএম বাই আর প্লাস এইচ। তাহলে দেখ যেটা খুব কাছাকাছি ঘুরছে ভেবে দেখ, তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল নির্ণয় করা যেতে পারে। পর্যায়কাল কত হয়, টি সমান 2 পাই আর বাই ভি। তাহলে দেখ আমি যদি ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে 2 পাই আর ডিভাইড বাই রুট জি আর, রুট জি আর 2 পাই রুট ওভার, দেখ এটা আর স্কয়ার হয়ে যাবে রুটের ভেতরে, আর নিচে জি আর, 2 পাই রুট ওভার আর বাই, এই সেম এক্সপ্রেশন বলেছিলাম এটা অনেক জায়গায় আসবে। কত হয়, 84.6 মিনিট। তার মানে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যে যে স্যাটেলাইটটা ঘুরবে, পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যে স্যাটেলাইটটা ঘুরবে, সেই স্যাটেলাইটটার যদি আমি পর্যায়কাল বলি তাহলে সেটা 84.6 মিনিট, ফিক্সড পর্যায়কাল। তার ভেলোসিটি ফিক্সড 7.9 কিলোমিটার পার সেকেন্ড। বাট ইন জেনারেল আমি যদি পর্যায়কালের রিলেশন বলি, তাহলে সেটা হচ্ছে কে প্লাস থার্ড ল। সেটা আমি কোনখান থেকে ইউজ নির্ণয় করবো, এইখান থেকে। কারণ ভি জিরো সমান আমাদের কত আছে, এটা ভি জিরো বলবো, অরবিটাল ভেলোসিটি রুট জিএম বাই আর ইন জেনারেল ডিস্টেন্স। তাহলে এখানে যদি টি নির্ণয় করিস কত, টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি, আর বাই ভি, ভি জিরো এটা স্কয়ার করে, তাহলে টি স্কয়ার সমান কত হবে, ভি জিরো স্কয়ার আর স্কয়ার 2 স্কয়ার, তার মানে কত হবে 4 পাই স্কয়ার আর স্কয়ার, 4 পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই ভি জিরো স্কয়ার মানে কত, জিএম বাই আর। তাহলে আরটাকে উপরে নিয়ে চলে যায়, তাহলে কত হবে 4 পাই স্কয়ার বাই জিএম ইনটু আর কিউব। এটাই তো টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব কে প্লাস থার্ড। বুঝতে পারলি ব্যাপারটা? এবার দেখ যদি আমি স্যাটেলাইটের এনার্জি, টোটাল এনার্জি বলি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি অফ স্যাটেলাইট, টোটাল এনার্জি অফ স্যাটেলাইট, স্যাটেলাইট একটাই টি আছে, দুটো এল হবে না। তাহলে ভি জিরো সমান আমাদের হাতে কত আছে, রুট ওভার জিএম বাই আর ইন জেনারেল রিলেশনটা আমি বলছি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, সিম্পল হাফ এম ভি জিরো স্কয়ার। স্মল এমটা কি, উপগ্রহের ভর, আর ক্যাপিটাল এমটা কি, গ্রহের ভর। তাহলে হাফ এম, দেখ এখানে যে রিলেশন হলো ওই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি রিলেশন হলো কার মতো হবে বলতে, ইলেকট্রন এনার্জির মতো হবে। তার কারণ ওখানে ইলেকট্রন অ্যাট্রাকশন আন্ডারে হচ্ছে, এখানে গ্রহটা অ্যাট্রাকশন আন্ডারে হচ্ছে সার্কুলার অরবিটে। সেম 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 টাইপ কাইন্ড অফ এক্সপ্রেশন পাওয়া যাবে। তাহলে হাফ এম ভি জিরো স্কয়ার মানে কত হবে, জিএম বাই আর। তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর। তেমনি পোটেনশিয়াল এনার্জি যদি আমি নির্ণয় করতে চাই, পোটেনশিয়াল এনার্জি আমরা তো অলরেডি জানি,
ইউজ মান কত আনবো মাইনাস জি এম এম বাই আর, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তো ওখানেও ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয়েছিল মাইনাস জেড স্কোয়ার, এটা ছিল জেড স্কোয়ার বাই টু আর, আর এটা ছিল জেড স্কোয়ার বাই আর, শুধু জি এম এম এর জায়গায় জেড স্কোয়ার হবে, কারণ ওখানে জেড ই ইন্টু ই ছিল। টোটাল এনার্জি কত হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি? তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই টু আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, তার মানে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই টু। টোটাল এনার্জির দেখ মানটা ম্যাগনিটিউডটা দেখ, কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউডের সঙ্গে সমান, ইলেকট্রনের ক্ষেত্রেও তাই ছিল যে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউডটা সমান, অনলি কি একটা নেগেটিভ সাইন আছে। আবার পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির দ্বিগুণ, দেখ ম্যাগনিটিউডে ইন ম্যাগনিটিউড। তাহলে ইন ম্যাগনিটিউড যদি তুই বলিস তাহলে এইভাবে আমি বলতে পারি যে মড কে সমান মড ইউ। অনেক সময় এটি এমসিকিউ কোশ্চেন পড়ে যায়, ইলেকট্রনের ক্ষেত্রে সত্যি হবে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার থেকে পড়লে, আর এখানে পড়লেও সত্যি হবে। তাহলে মড কে ইজ ইকুয়াল টু মড ইউ। আর হচ্ছে যে